আবারও একই দিনে রাজপথে বিএনপি আওয়ামী লীগ। নয়াপল্টনে সমাবেশ থেকে বেগম জিয়ার মুক্তি দাবিতে কঠোর আন্দোলনের ডাক। ষড়যন্ত্র প্রতিহতে মাঠে থাকার ঘোষণা ক্ষমতাসীনদের। 1 ঘন্টার বৃষ্টিতেই রাজধানীর মিরপুরে হাঁটু পানি। সুয়ারেজ লাইনের ময়লা উঠে একাকার। দুর্ভোগের শেষ নেই নগরবাসীর। তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়েও মমতার মনোভাবের কড়া সমালোচনা খোদ পশ্চিমবঙ্গে। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। এবং অপরাজেয় দুই দলের লড়াইয়ে রোমাঞ্চিত ফাইনালের অপেক্ষায় টি-20 বিশ্বকাপ। এক যুগের খরা কাটাতে মরিয়া ভারত, দক্ষিণ আফ্রিকার সামনে ইতিহাসের হাতছানি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। সরকার পতনের এক দফা আন্দোলনে জামায়াত সহ সব শরিক দলকে যুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে নয়াপল্টনে জমায়েত হন বিএনপি নেতাকর্মীরা। চেয়ারপারসনের মুক্তির দাবিতে স্লোগান আর মুহুর্মুহু মিছিলে সরব হয় রাজপথ। বিকেল 3টায় সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। তারা বলেন, ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া। আন্দোলনের মধ্য দিয়ে শীর্ষ নেতার মুক্তির দাবি আদায় করা হবে। জামায়াত সহ জোটের সব শরিককে সঙ্গে নিয়ে শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার কথাও জানান তারা। আমরা আমাদের দেশের পক্ষে, আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে, আমি গণতন্ত্রের পক্ষে। সুতরাং আমার গণতন্ত্রের লড়াই, আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে, আমাদের কিছু করার নাই। এদিকে জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। দলের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় নেতারা বলেন, আন্দোলনের নামে দেশকে অশান্ত করার পাঁয়তারা করছে বিএনপি। দুপুর থেকে নগরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা রূপ নেয় সমাবেশে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা এতে যোগ দেন। সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরে নেতারা বলেন, আন্দোলনের নামে বিএনপি ও তাদের শরিকরা দেশে অরাজকতা তৈরির ষড়যন্ত্র করছে। বিশৃঙ্খলা করে দলটি উন্নয়নের অগ্রগতি থামিয়ে দিতে চায় বলেও মন্তব্য করেন তারা। দুর্নীতির দায়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে, সেই দুর্নীতিবাদদের মুক্ত করার জন্য আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে, বিএনপি জামাত অপশক্তি বাধার সৃষ্টি করেছে, দেশটাকে আবার পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সকল প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা এগিয়ে গিয়েছি। বিএনপি আবারও নির্বাচনে আসে না, গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক দল এরা না, এরা সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত সন্ত্রাসী দল। অন্য প্রসঙ্গ, 1 ঘন্টার বৃষ্টিতে এই প্রধান সড়কে হাঁটু পানি। আবার সেই পানিতে মিশছে ডাস্টবিন আর সুয়ারেজ লাইনের ময়লা। সকালের এক পশলা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েন রাজধানীর মিরপুরের বাসিন্দারা। তাদের অভিযোগ, বছরের পর বছর এমন পরিস্থিতির শিকার হলেও দেখার কেউই নেই। পানিতে ভাসছে রাজধানী মিরপুরের কাজীপাড়ার প্রধান সড়ক। মাথার ওপরে চকচকে আধুনিক বাহন মেট্রো রেল থাকলেও ঠিক তার নিচে উল্টো চিত্র। 1 ঘন্টার বৃষ্টিতেই প্রধান সড়কের প্রায় পুরোটাই গেছে তলিয়ে। শুধু তাই নয়, রাস্তার ওপরেই স্তূপ করে রাখা ডাস্টবিনের ময়লা মিলে মিশে একাকার। আছে সুয়ারেজ লাইনের ময়লাও। প্রধান সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। নাগরিকের ন্যূনতম হাঁটার অধিকারও কেড়ে নিয়েছে ময়লা আর দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে থাকা ফুটপাত। 1-2 দিন নয়, বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর চলছে এমন দুর্ভোগের চিত্র, তাও যেন দেখার কেউ নেই। এই জায়গার মতন লঙ্গা জায়গা, বাড়ি ঘর তলতলে, হয়তো আমাদের বাড়ি এখন রুমে পানি উঠে গেছে।
এখন আমরা কইলাম এটা ঢাকা না, এটা ক্ষেত, আমরা খেতে ই করতে আছি। 10টা সনের থেকে এই জিনিসটা এরকম ভুক্তভোগী আমরা পাইতে আছি মিরপুর অঞ্চল। ময়লা পানি কীভাবে থাকে, যদি কাজ ঠিকঠাক মতো করতো, দায়িত্ব শাসন কম এদের। যে অঞ্চলটাতে নিষ্কাশন ব্যবস্থা এতটাই খারাপ, মানে এইখানটাতে দেখেন এখানে পানি জমে, এখানে ময়লা আবর্জনা ফেলে রাখে। ময়লা পানিতে চলাচলে সবচেয়ে বিপাকে পড়ে স্কুলগামী শিক্ষার্থী আর অভিভাবকরা। বাচ্চাদের স্কুল আছে, বাচ্চাদের কলেজ আছে, আসা যাওয়া করতে হয় এই পানি উপরে। অ্যালার্জি এই যে চুলকানি, এই যে এগুলি যে গোটা গাড়া বেশি বাচ্চা হয়, পায়ে তো অবশ্যই গা হয়। এখন কি করার, এখন তো চলতে হবে। আমাদের বেগম রোকেয়া সরণির পানির কোনো সংস্থার কোনো কাজ হচ্ছে না। এক সামান্য বৃষ্টি হইলে আমাদের রোডে পানি জমে যায়, সব দোকানে পানি ঢুকে যায়। এই মিরপুরবাসী এই পানি নেওয়া 2018 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত এখন পর্যন্ত এই পানিতে ভাসতেছে। বৃষ্টি এলেই জলাবদ্ধতায় দুর্ভোগ হলেও সিটি কর্পোরেশন যেন দেখে না, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বছরে শত কোটি টাকা খরচ আর ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানার পরও মশক নিয়ন্ত্রণে ব্যর্থ সিটি কর্পোরেশন। কীটনাশকের মান নিয়ে প্রশ্ন রাজধানীবাসীর, তবে কীটতত্ত্ববিদরা বলছেন বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে প্রয়োগ না করায় মিলছে না ফল। রাশেদ বাপ্পির রিপোর্ট। শত্রু পুরনো সময়ের হিসেবে অন্তত 24 বছরের বৈরিতা। দীর্ঘ এই সময় ধরে চলছে দমনের নানা কার্যক্রম। প্রতিপক্ষের শত্রুর অবস্থান, বংশবৃদ্ধি প্রক্রিয়া, প্রজননের স্থল কারোই অজানা নয়। তবু প্রতি বছর তার আক্রমণে ধরাশায়ী হতে হচ্ছে বহু মানুষকে। শুধু শহরই নয়, ঘাতক ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রামীণ জনপদেও। ডেঙ্গু নামক শত্রু বিনাশে প্রথমে হাতিয়ার হিসেবে সামনে আসে কীটনাশক। দিনের পর দিন একই কীটনাশক ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠায় তা পরিবর্তন করা হয়। আসে পরিবেশ বান্ধব বিটিআই। শুধু তাই নয়, সচেতনতা ও মশক নিয়ন্ত্রণে তৎপরতা বাড়াতে একই সঙ্গে চলে ভ্রাম্যমাণ আদালতও, করা হয় জেল জরিমানা। কিন্তু কিছুতেই যেন মশার সঙ্গে পেরে ওঠা দায়। এতবারই মশার কারণে আমরা ঘুম পাড়তে পারি না, ওষুধ কোনো কাজে লাগে না। আমাদের সেবাটা সিটি কর্পোরেশনের উচিত পরিপূর্ণভাবে আমাদেরকে দেওয়া। মশক নিয়ন্ত্রণের সবশেষ অর্থ বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশনের বাজেট ছিল 152 কোটি 85 লাখ টাকা। গত 12 বছরে মশা মারার এই আয়োজনে খরচ হয়েছে 1200 কোটি টাকা। এত কিছুর পরেও মশা নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য না আসার পেছনে কীটনাশক প্রয়োগ পদ্ধতির গলদকে দায়ী করছেন কীটতত্ত্ববিদরা। তবে সর্বোচ্চ নিয়মনীতি অনুসরণ করে কীটনাশক প্রয়োগের দাবি নগর কর্তৃপক্ষের। প্রয়োগ বিধি যদি বৈজ্ঞানিকভাবে না হয়, তাহলে আমরা মশাকে দুর্বল বা মারার পরিবর্তে মশাকে শক্তিশালী করে ফেলছি। যে ওষুধটা প্রয়োগ করছে সেই প্রয়োগ বিধি ঠিক আছে কিনা আমাদের এন্টোমোলজিস্টরা সেটা সকাল বিকাল মনিটর করছে। মশক নিধন এককভাবে বিশেষ কোনো সংস্থার কাজ নয়, প্রয়োজন জনসম্পৃক্ততা। একটা সময় ডেঙ্গুকে শুধুমাত্র বর্ষাকালীন আপদ মনে করা হলেও এখন পাল্টে গেছে পরিস্থিতি। সারা বছরই কম বেশি মিলছে ডেঙ্গু রোগী। আর বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব যে বাড়ে সেটি কারোই অজানা নয়। আর এই সময়ে যেখানে সেখানে পানির পাত্র ফেলে রেখে এডিসকে বংশবিস্তারের সুযোগ করে দেয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্য দিচ্ছেন সংসদ নেতা শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সেখানে। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি 2,65,000 কোটি টাকা এবং আগামী অর্থ বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75%। বাজেট পেশের পর মাননীয় সংসদ সদস্যগণ তাদের বক্তব্য রেখেছেন। এ পর্যন্ত মাননীয় বিরোধী দলের নেতা সহ 234 জন মাননীয় সংসদ সদস্য বক্তব্য রেখে এই বাজেটের উপর আলোকপাত করেছেন এবং তাদের পরামর্শ দিয়েছেন। তাছাড়া বাইরেও অনেকেই নানা ধরনের বাজেট নিয়ে আলোচনাও করেছেন এবং যা যা পরামর্শ দিয়েছেন। কাজে যারা এই বাজেট দেওয়ার পর আলোচনা সমালোচনা যে যাই করুন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, কেউ কেউ বাজেটকে উচ্চ অভিলাষী বলেছে, কেউ বলছে ঘাটতি বাজেট। আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ।
আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না। হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, আমরা কিন্তু তার যেতে পেরেছি। কোথায় ৬২,০০০ কোটি টাকার বাজেট আর এখন ৭ লক্ষ কোটি টাকার বাজেট। আমরা তো এই জায়গায় আসতে পেরেছি, চ্যালেঞ্জ নিয়েছি বলে এটা সম্ভব হয়েছে। আর কথা হচ্ছে আমাদের ইচ্ছাটা কি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। সেই জন্যই তো উন্নয়ন বাজেট। উন্নয়নের বাজেট অবশ্যই আমার দেশের মানুষের যে উন্নয়ন আমরা এ পর্যন্ত করেছি তার গতিধারাটার জন্য অব্যাহত থাকুক, সেই লক্ষ্য নিয়েই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট নিয়েছি। কারণ এখানে কমাবার কোনো কিছু নেই। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটা মর্যাদার আসন অধিষ্ঠিত করেছে। আজকের বাংলাদেশ আর ওই হাত পেতে ভিক্ষা চাওয়া বাংলাদেশ না, পরমুখাপেক্ষী না। আমরা ঋণ নিই, পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিই, তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। হয়তো শহরের মানুষ যা বলবে বলুক, কিন্তু গ্রামের মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছে, বা এই জেনারেল এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা লেগেই থাকতো, এখন যে সেখানে মঙ্গা নাই সেটাও দেখবেন। ওই কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বিভিন্ন প্রতিটি এলাকায় দুর্ভিক্ষ তো লেগেই থাকতো। মাননীয় স্পিকার, আমি নিজে ছুটে গিয়েছি, সেখানে আমরা তাদের খাদ্য সাহায্য দিয়েছি। গ্রামের পর গ্রাম হেঁটেছি, মাঠে ঘাটে হেঁটেছি। মানুষের শরীরে কোনো মাংস ছিল না, চামড়া আর হাড় ছাড়া। এখন আর সে অবস্থা নেই। ছিন্ন বস্ত্র পরতো, বিদেশ থেকে কাপড় এনে পরানো হতো, এখন কিন্তু তা নাই। এখন অন্তত মানুষের গায়ে কাপড় আছে, পায়ে একজোড়া রাবারের চাপল থাকলেও আছে। আর দুবেলা না, রংপুরের মানুষ এখন 4 বেলাও খাবার খেতে পারে, সে সফলতা অর্জন করতে পেরেছে। আজকে যে সাফল্য আমাদের, আমি মনে করি এর জন্য আমি কৃতজ্ঞতা জানি বাংলাদেশের জনগণের প্রতি। কারণ তারা বারবার আমাদের নির্বাচিত করেছে, ক্ষমতা আসতে পেরেছি, মানুষের জন্য কাজ করতে পেরেছি, সে কারণে এটা সম্ভব হয়েছে। এবং 2009 থেকে এই পর্যন্ত 2024-23 পর্যন্ত আমরা কিন্তু আমাদের উচ্চ প্রবৃদ্ধি অর্জন ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছি। কেবল কোভিড-19 অতিমারির সময়, বিশেষ করে 19-20 অর্থ বছর বা 20-21 অর্থ বছর পর্যন্ত আমাদের সারা বিশ্বে কিন্তু প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল। অনেক উন্নত দেশও কিন্তু প্রবৃদ্ধির হার ধরে রাখতে পারেনি। সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ধনাত্মক। এবং এরপরে কিন্তু আমরা আরও আমাদের যে লক্ষ্য, উচ্চ প্রবৃদ্ধির ধারায় আমরা ফিরে এসেছিলাম। বিগত 1.5 দশকে আমাদের গড় প্রবৃদ্ধি হার ছিল 6.7% বেশি। ফলে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে এমন দেশের তালিকার উপরের দিকে অবস্থান করছে। জিডিপির আকারে আমাদের বাংলাদেশ এখন বিশ্বে 33তম বৃহৎ অর্থনীতির দেশ। মাথাপিছু আয় 5 গুণ বৃদ্ধি পেয়ে 2005-06 অর্থবছরে যেখানে ছিল মাত্র $543, আজকে 2023-24 অর্থবছরে সেখানে $2,784 উন্নীত হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদের বাজেটের সমাপনী অধিবেশনে। প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। অর্থবছর শেষ হওয়ার একদিন আগে 6টি প্রস্তাবনায় প্রায় 3,000 কোটি টাকার ব্যয় বৃদ্ধির অনুমোদন দিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। এতে পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বাড়ানো হয় 250 কোটি টাকা। এছাড়া রয়েছে সিলেট তামাবিল মহাসড়কের 2টি প্যাকেজ, সার ও ভোজ্য তেল কেনাকাটা ব্যয়। বৈঠক শেষে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। একদিন পরেই 2024-25 নতুন অর্থ বছর। হিসেব নিকেশের পালা বদলে যখন ব্যস্ত সরকার সহ বিভিন্ন দফতর, তখন চলতি অর্থ বছরের কিছু চুক্তির বাস্তবায়ন, কেনাকাটা ও মেগা প্রকল্প, পদ্মা সেতুর অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব পাশে আড়মোড়া ভেঙে ছুটির দিনে সরগরম মন্ত্রিপরিষদ বিভাগ।
অর্থবছর শেষ হওয়ার একদিন আগে, তাও আবার শনিবার, জরুরিভাবেই সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ আয়োজন। অংশ নেন সরকারের 5 মন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন সচিব। এতে পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের জন্য অতিরিক্ত ব্যয় প্রায় 250 কোটি টাকা পাশের প্রস্তাব দেয়া হয়। এছাড়া সিলেট তামাবিল মহাসড়কের প্যাকেজ 1 ও 3 এর কেনাকাটার জন্য প্রায় 2000 কোটি টাকা, আবুধাবি থেকে 30 মেট্রিক টন ইউরিয়া সার ও স্থানীয়ভাবে 3 কোটি 20 লিটার সয়াবিন ও রাইস ব্র্যান তেল কিনতে প্রায় 500 কোটি টাকার মোট 6টি ব্যয়ের প্রস্তাব পাশ করে মন্ত্রিসভা ক্রয় সংক্রান্ত কমিটি। নদী শাসন কাজটা করছিল সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড। ঠিকাদার তাকে কিছু অতিরিক্ত কাজ করতে হয়েছে। মূল চুক্তি মূল্য ছিল 8,707 কোটি 81,41,446 টাকা। সংশোধিত চুক্তি মূল্য দাঁড়িয়েছে 9,834 কোটি 77,45,349 টাকা। শনিবার কেন এই বৈঠক তা জানতে চাইলে সমন্বয় সংস্কার সচিব জানান, নতুন বাজেট চলে আসা ও চুক্তি বাস্তবায়ন করতেই ছুটির দিনে এ সভা। নেক্সট মিটিং হতে হতে একটু সময় লাগতে পারে, ফলে এই কয়েকটা কারণে। আবার একই সাথে যে আমাদের এই সয়াবিন তেল এবং বিশেষ করে সয়াবিন তেল যেটা আমাদের সবাইকে যাদেরকে দেওয়া হচ্ছে, দরিদ্র জনগোষ্ঠীকে দেওয়া হচ্ছে, এগুলির কারণেই আমাদের দ্রুততম সময় মিটিং ডাকতে হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বাড়লেও কাজ শেষ হওয়ার মেয়াদ আর বাড়ছে না বলেও জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। অনেকগুলি বিষয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বে টার্মিনাল গভীর সমুদ্র বন্দর উন্নয়নে বাংলাদেশকে $65 কোটি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিনিয়োগ সহায়তার জন্য এ অনুমোদন দেয় সংস্থাটির বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস। এটি বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতার উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। পাশাপাশি বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি করে আমদানি রফতানি ব্যয় কমিয়ে আনবে বলে মনে করে সংস্থাটি। বে টার্মিনাল প্রকল্পকে গেম চেঞ্জার উল্লেখ করেছেন বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ। এবার আর শুধু পণ্য ওঠানামা কিংবা জাহাজ হ্যান্ডলিং নয়, একেবারে ল্যান্ডলর্ড বা জমিদারি প্রথায় ফিরে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। $1 বিলিয়ন লাভের আশায় নিজেদের ইয়ার্ড ও টার্মিনাল বিনিয়োগের জন্য দেয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানকে। সরকার বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানালেও বন্দর পরিচালনায় দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বঙ্গোপসাগরের মোহনা ঘেঁষে গড়ে ওঠা পতেঙ্গা কন্টেনার টার্মিনালে ভিড়ছে বিদেশি জাহাজ। চলছে জাহাজে কন্টেনার উঠানামাও। নিরাপত্তা সরঞ্জাম এবং নির্ধারিত পোশাক পরে কাজ করছেন দেশি বিদেশি শ্রমিকেরা। প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠান হিসেবে এই কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। যতগুলো বড় বড় শিপিং লাইন আছে, টার্মিনাল অপারেটর আছে, তারা কিন্তু সকলেই এখন চট্টগ্রাম বন্দরে আগ্রহ প্রকাশ করছে। দেশের স্বার্থ, চট্টগ্রামবাসীর স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কাজ এখানে হবে না। শুধু বন্দর কেন্দ্রিক পণ্য হ্যান্ডেলিং নয়, চট্টগ্রাম বন্দর সেই নীতি থেকে সরে এসে অনেকটা ল্যান্ডলর্ড বা জমিদারি প্রথায় ফিরছে। বন্দর ব্যবহার এবং বিনিয়োগে একের পর এক বিদেশি প্রতিষ্ঠানের আগ্রহ বাড়ায় এই সিদ্ধান্ত। চলতি বছরে 6 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চুক্তি স্বাক্ষর করবে ডেনমার্কের মার্কসলাইন, আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি। এর আগেই চুক্তি সম্পন্ন করেছে আবুধাবি পোর্ট অথরিটি। একদিকে বিদেশি বিনিয়োগ দেশে ভালো, কিন্তু আরেকদিকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশি বিনিয়োগকারীরা যেখানে সুযোগ পাওয়া উচিত, তাহলে কম্পিটিশনটা হবে, আর কম্পিটিশন হলে কাজটা ভালো হবে। শুধু পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটি নয়, বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল, এনসিটি, বে টার্মিনালের 3টি টার্মিনাল লালদিয়ার চরে আসছে বিদেশি বিনিয়োগ। এনসিটি, সিসিটি এবং জেসিবি সহ বন্দরের জেটিগুলো পরিচালনা করছে বেশ কটি দেশীয় বার্তা অপারেটর প্রতিষ্ঠান। বন্দর উন্নয়ন, বন্দরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, টেকনোলজি আনা, সার্ভিস ভালো করার ব্যাপারে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা এখানে আমাদের সাথে একসাথে কাজ করবে আমরা চাই। বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে 70,000 কোটি টাকা শুল্ক আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস। বিদেশি বিনিয়োগ বাড়তে থাকলে কয়েক বছরের মধ্যে রাজস্ব আদায় লাখো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। চট্টগ্রাম বন্দর এখন ল্যান্ডলর্ড বন্দর হতে চায়, তার জমি ব্যবহার করতে চায় বিদেশি বিনিয়োগকারীরা।
আর বিদেশি প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে। প্রথম পর্যায়ে বিনিয়োগ করেছে সৌদি আরব প্রত্যেক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এখন তাদের নিয়ন্ত্রণে। একইভাবে বে টার্মিনাল সহ এনসিটিতেও বিনিয়োগ করতে চায় বিদেশি প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী 14,50,790 জন। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, সিলেট বিভাগের মাদ্রাসা ও কারিগরি বোর্ড ছাড়া সাধারণ 8টি বোর্ডের পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। সিলেটের পরীক্ষা 9 জুলাই থেকে শুরু হবে। এবারও পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে পরীক্ষা। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 91,000-এরও বেশি। মোট 2,725টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। এর মধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জামাদি, বসানো হয়েছে আসন বিন্যাস। শিক্ষাবর্ষ শেষ হতে চললেও মাধ্যমিকের নতুন কারিকুলামের মূল্যায়ন প্রক্রিয়ায় চূড়ান্ত হয়নি। 7টি স্কেলে শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে কারিকুলাম বোর্ড। একে সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে 7 স্কেলে মূল্যায়ন পদ্ধতি আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষা বিশ্লেষকরা। শাকির আহমেদের রিপোর্ট। চলতি বছর মাধ্যমিক পর্যায়ের 9ম শ্রেণী পর্যন্ত চলছে নতুন কারিকুলাম। তবে গত বছর থেকেই অভিভাবক সহ নানা অংশীজনের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি ঢেলে সাজাতে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিষয়ে 5 ঘন্টার মূল্যায়ন হবে। মূল্যায়নের 65% হবে লিখিতভাবে, আর শেখনকালীন মূল্যায়ন হবে 35%। প্রারম্ভিক থেকে শুরু করে বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অনন্য এই 7টি স্তরে মূল্যায়নের প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেখানে প্রারম্ভিক পর্যায়ে পারদর্শিতার সর্বনিম্ন স্তর আর অনন্য হলো সর্বোচ্চ স্তর। প্রত্যেকটারই একটা ইকুয়াল ইন্টারভেল আছে, মানে সম দূরত্বে অবস্থান করছে এই 7টা লেভেলের প্রত্যেকটা। এছাড়া একটি শ্রেণীতে 2টি বিষয়ে কাঙ্ক্ষিত পারদর্শিতা ও দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হলে শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়া যাবে। তাকে যে 2টা বিষয়ের জন্য আমরা বলছি যে রিপিট করব, সেটা কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নের জন্য নয়। একাদশ শ্রেণীর ক্লাসে করবে, একাদশ শ্রেণীর পড়ায় পড়বে, শুধু সামষ্টিক মূল্যায়ন পরবর্তী বছরে যেটা হবে সেখানে গিয়ে সে ওই 2টো বিষয়ে পরীক্ষা দিতে হবে। তবে চলতি শিক্ষাবর্ষের প্রথম 6 মাস পার হয়ে গেলেও এখনো মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে না পারাকে দুর্বলতা বলছেন শিক্ষাবিদরা। আন্তর্জাতিক বিশ্বের সাথে তাদের যে মূল্যায়ন পদ্ধতি আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজড অনেক টেস্ট আছে, সেগুলোর সাথে আমাদের এটা সামঞ্জস্যপূর্ণ না। আমি মনে করি এগুলো সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। তবে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সঙ্গতি রেখে নতুন কারিকুলামের সব দিক সাজানো হয়েছে বলে দাবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হাজারীবাগের মতো একইভাবে পরিবেশের শিগগিরই রাজধানীর বাইরে পোস্তা থেকে চামড়ার আড়ত সরানোর সুপারিশ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে বিএফডিসিতে কাঁচা চামড়ার ন্যায্য দাম নির্ধারণ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় সংস্থাটির মহাপরিচালক বলেন, চামড়া সংরক্ষণে নাটোর ও চট্টগ্রামে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি তৈরি করা হবে। প্রতি বছর কোরবানি ঈদ এলেই সারা দেশে শুরু হয় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণের তোড়জোড়। এতে যুক্ত হয় মৌসুমি ব্যবসায়ী, ফরিয়া, আড়তদার ও ট্যানারি মালিকরা। যদিও বছরে 2 কোটি পশুর চামড়ার মধ্যে 1 কোটি আসে কোরবানির সময়, যার মধ্যে 5 থেকে 10% চামড়া নষ্ট হয়, যার জন্য গত 10 বছরে দাম কমেছে 30 ভাগ। শনিবার সকালে বিএফডিসিতে কাঁচা চামড়ার ন্যায্য দাম নির্ধারণ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি দল হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটি অংশগ্রহণ করে। এ সময় তারা তুলে ধরে চামড়া খাতের নানা দিক। মৌসুমী ব্যবসায়ীরা চামড়া কিনেছেন 400 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, কিন্তু সেই চামড়া ট্যানারি মালিকরা 400 টাকাও বলছে না। চামড়া শিল্প আসলে নতুন করে কেউ বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, চামড়া নিয়ে সিন্ডিকেটকারীদের গোয়েন্দা সংস্থাকে বের করতে হবে, তা না হলে মসজিদ, মাদ্রাসার, এতিম ও গরিবদের হকের টাকা যাবে অন্যের পকেটে। এই যে কাঁচা চামড়ার ন্যায্য দাম পাচ্ছে না, সেটার জন্য কে দায়ন করবে? সরকারি ব্যবস্থাপনা না ট্যানারি মালিকরা? এই দায়ের যে
একটি পাল্টাপাল্টি অভিযোগ, সেই অভিযোগ থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকারি ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে আরএমজি খাত থেকেও এগিয়ে যেতে পারে চামড়া খাত। চামড়া প্রসেসের জন্য যে লবণটা সেটাও কিন্তু আমরা তৈরি করি, সেই লেবারটা কিন্তু আমাদের শ্রম। সত্যিকার অর্থে ওই ভাবে এক্সপোর্ট করতে পারতাম, তাহলে একদিন আমার মনে হয় যে আরএমজি কে এক্সিড করে যাওয়ার মতো একটি অবস্থায় চামড়া শিল্পটাকে আমরা করতে পারি। মহাপরিচালক আরো বলেন, চামড়া ব্যবসায়ীরা পূর্বের ব্যাংক ঋণ পরিশোধ করতে পারে না বলেই পরবর্তী বছরে নতুন ঋণ পায় না। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের উপজেলা, আমাদের থানা, ইউনিয়ন পর্যন্ত আমাদের এই আয়োজন কর্মসূচি পালন করা হবে। এমনকি আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে। সেই সমাবেশে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই প্রতিষ্ঠা বার্ষিকী জেলা পর্যায়ের সমাবেশে বক্তব্য রাখবেন। আজকে আমার অবাক লাগে, আজকে বিএনপি বড় বড় কথা বলে। বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই, মুখের বিষ যত জোর। তাদের মুখের বিষ উগ্র, আরো উগ্র, ভয়ঙ্কর উগ্র, কিন্তু তাদের আন্দোলন কি আন্দোলন? আন্দোলন জুঁই ফুলের গান। এ আন্দোলন জুঁই ফুলের গান। এতে আওয়ামী লীগ সরকার একটুও বিচলিত নয়। কি বলবো, বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। তারেক রহমান আতঙ্কের নাম। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে, ওই উইকেট বাদ নতুন উইকেট আসে। একজন গেল, আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। তারেক রহমানের এই ফরমানে ফখরুল সাহেব আপনি কোথায় যান, গয়েশ্বর বাবু আপনি কোথায় যান, কেউ জানে না। এই জন্যই এখন তারেক রহমানের বন্দনা করছে। তারেক বন্দনা বেড়ে গেছে। বিএনপিতে লন্ডনে বসে কি করে, কর্মসূচি দেয় মেড ইন লন্ডন। কর্মসূচির নাম মেড ইন লন্ডন। নতুন নেতৃত্ব পাঠা ফরমান আকারে। এই নতুন নেতৃত্বের নাম মেড ইন লন্ডন। লন্ডনে বসে নেতা বানায়, লন্ডনে বসে কর্মসূচি দেয়। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে। ওবায়দুল কাদেরের বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেশের বাইরের খবর, তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবের কড়া সমালোচনা শুরু হয়েছে খোদ তার নিজের রাজ্য জুড়ে।
তৃণমূল নেত্রীর এমন মনোভাবে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও করছেন মমতার রাজ্যের বর্ষিয়ান সাংবাদিকরা। তাদের কেউ কেউ বলছেন 2011 সালে তিস্তা চুক্তির সময় তৎকালীন মনমোহন সিং সরকার অনেক চেষ্টা করেও বোঝাতে পারেননি মমতাকে। তবে গঙ্গার চুক্তি নবায়ন মমতা আটকাতে পারবেন না। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সফর সঙ্গী হিসেবে নাম ঘোষণার পর বাংলাদেশ সফর বাতিল করেছিলেন সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর বাতিলের কারণ তিস্তা চুক্তিতে তার সায় না থাকা। 2011 সাল থেকে 2024 গেল 13 বছর ধরে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। বাংলাদেশের অধিকার থাকলেও সেই পানির ন্যায্য ভাগ্য পায়নি ভাটির দেশের লাখ লাখ মানুষ, যার ফলস্বরূপ উত্তরবঙ্গে কখনো বন্যা আর কখনো তীব্র খরা। তিস্তায় বাগড়া দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানের নজর গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের দিকেও। লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদের প্রচারে গিয়ে ফারাক্কার ব্যারেজ লাগোয়া মানুষকে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছিলেন মমতা। আর এবার দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর সরাসরি তিস্তা গঙ্গা চুক্তি নিয়ে রণংদেহী রাজ্যটির মুখ্যমন্ত্রী। এতেই মারাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন দুই দেশের সম্পর্ক নিয়ে যারা কাজ করেন সেই বিশ্লেষকরা। তাদের মতে এই ধরনের আচরণ প্রতিবেশী দুই দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মমতা নিজে মনে করছেন যে তিনি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি একজন প্রধানমন্ত্রী। এই যে তার নিজের চিন্তা ভাবনাটা দুই দেশের সম্পর্ক দিনের পর ক্ষতি করে দিচ্ছে। বর্ষিয়ান এই সাংবাদিক 2011 সালে তিস্তা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে মমতার অবস্থানের কড়া সমালোচনাও করেন। বলেন, তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন 3 বার মুখ্যমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন কলকাতায়, কিন্তু মমতা বোঝেননি। তিস্তা চুক্তি যাতে মমতার মনমোহন সিং এর সঙ্গে ঢাকায় যায় সেই আলোচনার জন্য তৎকালীন ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রী শিবশঙ্কর মেনন, হু ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, শিবশঙ্কর মেনন 3 বার কলকাতায় আসে ভারত সরকারের ইরিগেশন সচিবকে সঙ্গে নিয়ে তাকে বোঝাবার চেষ্টা করে। তাকে বোঝাবার চেষ্টা করে তুই বুঝতে চান, আমি বুঝবো না। শিবশঙ্কর খুব চড়ে গেছে। চিফ মিনিস্টার ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ABCD, তাকে তুমি ইংরেজিতে আগে শেখাও, তারপর তোমার ডিপ্লোমেসি ফরেন অফিসের সঙ্গে কথা বলতে হয় কিভাবে সেটা তাকে জানতে হবে। বিশ্লেষকরা বলছেন, বিজেপির সঙ্গে নেতিবাচক সম্পর্কের কারণেই গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতার কঠোর এই অবস্থান। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দেশের স্বার্থে ভারতের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে সমঝোতা সই হলেও বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় বিএনপি নেতারা অশিক্ষিতদের মতো কথা বলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি নেতারা তো শিক্ষিত মানুষ এখন অশিক্ষিতের মতো কেন কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে কেন পার্থক্য বুঝতে পারছেন না সেটি আমার বোধগম্য নয়। সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে এবং সেই কানেক্টিভিটির সাথে আমরা নেপাল এবং ভুটানকেও যুক্ত করতে চাই। এটি এই অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে, অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থেই আমরা এটা করতে চাই, কিন্তু বিএনপি সেটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আবারও জানাবো দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জো বাইডেনের সঙ্গে প্রথম টিভি বিতর্কে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম CNN জরিপে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব প্রশ্নে বাইডেনের ওপর আস্থা নেই বলেও মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া প্রায় 57% ভোটার। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রথম বিতর্কেই বাজিমাত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সিএনএনের তাৎক্ষণিক জরিপে অংশ নেয়া অধিকাংশ দর্শকের মতে জো বাইডেনের সঙ্গে বিতর্কে জয়ী হয়েছেন ট্রাম্প। জরিপ অনুযায়ী বিতর্ক দেখেছেন এমন নিবন্ধিত ভোটারের 67% বলেছেন ট্রাম্প ভালো করেছেন, আর মাত্র 33% মত দেন বাইডেনের পক্ষে। জরিপে অংশ নেয়া ভোটারদের প্রায় 57% বলেছেন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার প্রশ্নে বাইডেনের ওপর তাদের আস্থা নেই।
এমন পরিস্থিতিতে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন শেষ পর্যন্ত ভোটের লড়াই চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিতর্কে হেরে বাইডেনকে সরে দাঁড়াতে হলে বাইডেনের জায়গায় কাকে প্রার্থী করা হবে কিংবা সময় সাপেক্ষ জটিল এ পদক্ষেপ আদৌ সম্ভব কিনা, এমন সব নানা জটিলতা বেশ ভাবিয়ে তুলছে সরকারি দল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতাদের। দলীয় ও দোদুল্যমান উভয় ভোটারের জন্য বাইডেনের বয়সকে বড় উদ্বেগের বিষয় হিসেবে দেখছেন ডেমোক্রেটিক পার্টির ভোট কৌশলী ও বারাক ওবামার নির্বাচনী প্রচারের কর্মকর্তা ডেভিড প্লোব। বিতর্কে বাইডেনের দুর্বলতার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও বাইডেনের রানিং মেট কামালা হ্যারিসও। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় ধাপে গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। 1,40,00,000 ভোট পেয়ে প্রথমে এগিয়ে আছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান, আর 95 লাখ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে খামেনি ঘনিষ্ঠ কট্টরপন্থী সাইদ জালিলি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ম্যারাথন ভোট গ্রহণের পর শেষ হলো গণনা। ফলাফলে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট গড়ালো দ্বিতীয় ধাপে। 1,40,00,000 ভোট পেয়ে এগিয়ে আছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান, আর 95 লাখ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কট্টরপন্থী সাইদ জালিলি। তাদের কেউই 50% ভোট নিশ্চিত করতে না পারায় আগামী 5 জুলাই দ্বিতীয় দফার মুখোমুখি হবেন এই দুই নেতা। শুক্রবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আশানুরূপ ভোট পড়েনি। ইতিহাসে সবচেয়ে কম ভোটের রেকর্ড গড়েছে দেশটি, এমনটাই জানিয়েছেন ইরানের নির্বাচন কমিশনের মুখপাত্র। তিনি বলেন, চলতি বছর ভোট পড়েছে মাত্র 40%, ভেঙেছে 2021 সালের রেকর্ডও। কারণ সে বছর ভোট পড়েছিল 48%-এর কিছু বেশি। দেশটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও শনিবার সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশে ব্যালট বাক্স বহনকারী গাড়িতে সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। এতে নিরাপত্তা বাহিনীর অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন। গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর দেশটিতে ঘোষণা করা হয় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ। সেই অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট। স্বাভাবিক নিয়মে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকায় 3 দফায় 2 ঘন্টা করে মোট 6 ঘন্টা সময় বাড়ানো হয়। এতে মোট 58,000 কেন্দ্রে 16 ঘন্টা সময় ধরে চলে ভোট গ্রহণ। মৌসুমী সাথী, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের খবর। এক যুগের শিরোপা খরা কাটানোর মিশনে ভারত আর নিজেদের প্রথম শিরোপার সন্ধানে থাকা দক্ষিণ আফ্রিকা। ইতিহাসে প্রথমবার আইসিসির যে কোনো ফরম্যাটের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি, টুর্নামেন্টের অপরাজেয় দুই প্রতিপক্ষ। বার্বাডোজের কেনসিংটন ওভালে শিরোপার লড়াই শুরু রাত 8:30টায়। 20 ক্রিকেটিং নেশন, 27 দিনব্যাপী আসরে 55টা ম্যাচ, আন্ডার প্রিপেয়ার্ড উইকেট নিয়ে সমালোচনা, বৃষ্টিতে বাতিল আর কার্টেল ওভারের শিকার একাধিক ম্যাচ। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্ব। বার্বাডোজের শতবর্ষী ভেন্যুতে নির্ধারিত হবে শিরোপার ভাগ্য। বাণিজ্যিক ক্রিকেটে ফরম্যাটের প্রথম বিশ্ব আসরে শ্রেষ্ঠত্ব আদায় করেছিল ভারত। এরপর কেটে গেছে প্রায় 1.5 যুগ। ফেভারিটদের তালিকায় বারবার থেকেও কাপটা আর উঁচিয়ে ধরা কপালে হয়নি টিম ইন্ডিয়ার। তবে এবার মোক্ষম সুযোগ। উড়ন্ত ভারতীয়দের দলগত ফর্ম নিয়ে এটাই যথার্থ শব্দ। রোহিত, সূর্যকুমার, ঋষভ পন্থ থেকে পান্ডিয়া, দুবে, জাদেজা এক এক ম্যাচে জ্বলে উঠেছেন দলের হয়ে। কেবল দলের সবচেয়ে বড় নাম কোহলির ব্যাটটাই হাসেনি। ব্যাটিং গভীরতার পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টও বৈচিত্র্যময়। নতুন কি পুরাতন বল, ব্যাটারদের কাছে নিজেকে এখনও রহস্যময় করে রেখেছেন বুমরাহ। তবে এত আরাধ্য সুযোগটা কি সহজে ছাড়বে প্রোটিয়ারা? টুর্নামেন্টে অপরাজিত থেকে ইতিহাসের অংশ তারাও। ক্যাপ্টেন মার্করাম রোহিতের মতোই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন ব্যাটে। গ্রুপ পর্বের পর ছন্দটা খুঁজে পেয়েছেন ডিকক। ক্লাসেন মিলাররা তো বরাবরই টি-20-র হটকেক। অবশ্য সেমির পর প্রোটিয়াদের বোলারদের দেখেই বেশি আতঙ্কে থাকবে ভারতীয়রা। টি-20-তে মুখোমুখি 26 দেখায় 14 বার জয় পেয়েছে ভারত। 11 বার হাসিমুখে মাঠ ছেড়েছে আফ্রিকানরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও একই দিনে রাজপথে বিএনপি আওয়ামী লীগ। নয়াপল্টনে সমাবেশ থেকে বেগম জিয়ার মুক্তি দাবিতে কঠোর আন্দোলনের ডাক। ষড়যন্ত্র প্রতিহতে মাঠে থাকার ঘোষণা ক্ষমতাসীনদের।
ঋণ নিয়ে সময় মতো পরিশোধে সক্ষম বাংলাদেশ, সংসদে প্রধানমন্ত্রী বললেন জনগণের ভাগ্য উন্নয়নেই সরকারের লক্ষ্য, চ্যালেঞ্জ নিয়েই বাস্তবায়ন করা হবে উন্নয়ন বাজেট। এবং 1 ঘন্টার বৃষ্টিতেই রাজধানীর মিরপুরে হাঁটুপানি, সুয়ারেজ লাইনের ময়লা উঠে একাকার, দুর্ভোগের শেষ নেই নগরবাসীর। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।